মক্কায় মসজিদে ক্রেন ছিঁড়ে ১০৭ জন নিহতের ঘটনায় তীব্র সমালোচনার মুখে সৌদি সরকার। তদন্ত শুরু। আহত ৪০ বাংলাদেশি সবাই শঙ্কামুক্ত, নিখোঁজ নেই কেউ, জানালেন রাষ্ট্রদূত। ঈদে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে প্রস্তুত রেল কর্তৃপক্ষ। বহরে যোগ হচ্ছে অতিরিক্ত ইঞ্জিন ও বগি। বাসের আগাম টিকিট বিক্রি নিয়ে নৈরাজ্য। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করে বিশ্বসভায় মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গণভবনে শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করে প্রধানমন্ত্রী। এবং বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আবারও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে ক্রেন ছিঁড়ে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। মুসলমানদের পবিত্র এই স্থানের নিরাপত্তা নিয়ে সমালোচনার মুখে এ উদ্যোগ নিল সৌদি সরকার। এর আগে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই দুর্ঘটনায় নিহত হন অন্তত ১০৭ জন হাজি। আহত হয়েছেন ২৩০ জন। আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশি রয়েছেন। মক্কায় প্রচণ্ড ঝড়ের কারণেই ক্রেনটি ছিঁড়ে পড়ে বলে জানায় সৌদির সিভিল ডিফেন্স এজেন্সি। শুক্রবার মাগরিবের নামাজের আগ মুহূর্তে হারাম শরীফের ভেতরে হঠাৎ করেই ক্রেনটি ধসে পড়ে। মুহূর্তের মধ্যেই সাদা মেঝে হাজিদের রক্তে রঞ্জিত হয়। মসজিদের সংস্কার কাজে ব্যবহৃত ক্রেনটি মক্কার পবিত্র মসজিদুল হারামের তৃতীয় তলার মেঝেতে আছড়ে পড়লে তার নিচে চাপা পড়ে ও হুড়োহুড়িতে পদদলিত হয়ে কয়েকশো মুসল্লি হতাহত হন। ঘটনায় যে সকল হাজি নিহত হয়েছেন তাদেরকে রাখা হয়েছে মুয়াজ্জম নামক হাসপাতালে, যেটা মিনার কাছাকাছি অবস্থিত। সেখানে কাউকে এখন পর্যন্ত লাশ দেখতে দেওয়া হচ্ছে না। বর্তমানে কাবা ঘরে যে পরিস্থিতি, দোতলা, তিনতলা, চারতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। চারতলার উপর ফ্রেনের অংশ পড়াতে চারতলা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সাথে সাথে তিনতলা এবং দোতলায় ক্ষতিগ্রস্তের প্রভাবটা পড়েছে। এর ফলে দোতলা, তিনতলায় তাওয়াফ করার যে ব্যবস্থা করা আছে সেই ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ। কাবা ঘরে ঘিরে যে জায়গাটিতে আমরা তাওয়াফ করি সেই জায়গাটি প্রচন্ড মানুষের ভিড়। পুলিশের বাধা উপেক্ষা করেও মানুষ তার ইচ্ছা অনুযায়ী তাওয়াফ করেছেন। আতঙ্কের কোনো ভয় নাই, লোকজন সব নামাজ পড়তেছে, যাচ্ছে, সব সরাই নিচ্ছে। ধ্বংসের স্তূপটা কিছু তেমন না, আর বিল্ডিং উপর পড়ছে, বিল্ডিং রেলিং ভেঙে গেছে, কেরিংটা খাইতে পড়ে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে বিশ্বের বৃহত্তম এই মসজিদের সংস্কার কাজে ব্যবহৃত ক্রেনের ওপর বজ্রপাত হতে দেখা যায়। এর আগে সকাল থেকেই ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে পবিত্র নগরী মক্কা। হারাম শরীফে ক্রেন দুর্ঘটনার জন্য এই বিরূপ আবহাওয়াকেই দায়ী করছে সৌদির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। তারপরও থেমে নেই সমালোচনা। একজন মুসলমান যেখানে জীবনে একবার হলেও কাবা শরীফ জিয়ারতের স্বপ্ন দেখেন, সেই স্থানে এমন দুর্ঘটনায় সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। হজের মাত্র ২ সপ্তাহ আগে কাবা শরীফকে ঘিরে থাকা মক্কার বড় মসজিদে হতাহতের এই ঘটনায় এখানকার নিরাপত্তার মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবশ্যই কিছু কৌশল দরকার। প্রতি বছরই হজ করতে এসে বিভিন্ন দুর্ঘটনায় অনেক মানুষ মারা যাচ্ছে, এমনটা কখনো কাম্য নয়। এই সমালোচনার মুখে দেশটির সরকার পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সাল। তিনি এ ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা ও তাদের হজ পালনে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। আমি সৌদি রাজপরিবার এবং সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আশা করি আল্লাহ নিহতদের সবাইকে বেহেশত নসিব করবেন এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে। মসজিদ আল হারাম কমপ্লেক্স প্রায় ৮৮ একর এলাকা জুড়ে অবস্থিত। গত বছর মসজিদের এলাকা সম্প্রসারণ করে ৪ লাখ বর্গমিটার করতে কাজ শুরু করে সৌদি সরকার। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে এ ঘটনায় আহত ৪০ বাংলাদেশের সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া এ দুর্ঘটনায় কোনো বাংলাদেশি নিখোঁজ নেই বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। ৪০ জন বাংলাদেশি তারা পেয়েছেন এবং তাদেরকে চিকিৎসা করে ইনিশিয়াল ফার্স্ট এইড এবং ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। ৩ জনের অবস্থা ক্রিটিক্যাল ছিল, সেটা রাত্রে আমাদেরকে জানানো হয় যে তাদের অবস্থা এখন স্টেবল। হজ মিশনের কর্মকর্তা এবং দূতাবাসের কর্মকর্তাগণ বিভিন্ন হোটেল এবং আলাপ আলোচনার মধ্যে জানা যায় কোনো বাংলাদেশি ৪০ জনের বাইরে কাউকে সেই অবস্থা কেউ নিখোঁজ হয় নাই।
ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত এখন রেল সংশ্লিষ্টরা। যাত্রীর বাড়তি চাপ সামাল দিতে রেলের বহরে যোগ হচ্ছে আরও 25টি ইঞ্জিন ও 138টি বগি। এছাড়া থাকছে 7 জোড়া বিশেষ ট্রেন, যা ঈদের আগে পরে 10 দিন বিশেষ সেবা দেবে। শিডিউল বিপর্যয় এড়াতেও থাকবে কড়া নজরদারি। এছাড়া সাধ্যের মধ্যে শতভাগ যাত্রী সেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানালেন রেলমন্ত্রী। রাশেদ লিমনের রিপোর্ট। ঈদে এমন দৃশ্যের সঙ্গে পরিচিত সবাই। যাত্রীদের এই বাড়তি চাপ সামাল দিতে প্রতি বছরই হিমশিম খেতে হয় রেল সংশ্লিষ্টদের। আবার আগাম টিকিট নিয়েও কম ঝক্কি ঝামেলা পোহাতে হয় না তাদের। আর তাই প্রতি বছরই বেশ আগে থেকেই চাপ সামলাতে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে রেলের আগাম টিকিট বিক্রির দিনক্ষণ। এদিকে রেলের ওয়ার্কশপগুলোতে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। বর্তমানে চালু 119টি ইঞ্জিনের সঙ্গে যোগ হচ্ছে বাড়তি 25টি ইঞ্জিন। 886টি বগির বহরে যুক্ত হচ্ছে 138টি। ঈদের আগে 3 দিন ও পরে 7 দিন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ ও খুলনায় আর চট্টগ্রাম চাঁদপুর রুটে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন। আর ঈদের দিন শোলাকিয়া ঈদ জামাতের জন্য থাকবে 2টি বিশেষ ট্রেন। শিডিউল ঠিক রাখতেও নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। যে ট্রেনগুলো সাধারণভাবে বিলম্ব হয় সেইগুলো বিশেষভাবে মনিটর করে যাতে এই ঈদের উপলক্ষে বিলম্ব পরিহার করা যায়, তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। টিকিট কালোবাজারি বন্ধে ও যাত্রী নিরাপত্তায় থাকছে বিশেষ নজরদারি। ঈদ উপলক্ষে কোনো সময় একটু কালোবাজারি, বাউকান পার্টি, মলম পার্টির একটু দৌড়ত্ব বাড়ে। আমাদের RNB এবং GRP তো আছে, সাথে সাথে পুলিশ, র্যাব যাত্রীদেরকে নিরাপত্তার জন্য সবাই যৌথভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া ভোগান্তি কমাতে পরবর্তী সময়ে টিকিটিং এর মাধ্যমে আরো বেশি টিকিট বিক্রি করা হবে বলেও জানান রেলমন্ত্রী। সাশ্রয় এবং তুলনামূলক আরামদায়ক হয় রেলের প্রতি মানুষের ঝোঁক বরাবরই একটু বেশি। উৎসব পার্বণে যা সবসময় চোখে পড়ার মতো। আর তাই আসছে ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রী সেবা শতভাগ নিশ্চিত করতে সাধ্যের মধ্যে নিজেদের সবটুকু প্রস্তুতি সেরে ফেলেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম থেকে দেশের 64টি রুটে চলাচলকারী বাসের ঈদের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই অগ্রিম টিকিট বিক্রি করায় অভিযোগ উঠেছে সবগুলো টিকিট কালোবাজারিদের কাছে চলে যাওয়ার, যে কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি অধিকাংশ যাত্রী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অন্যান্য বছর অন্তত 1 সপ্তাহ আগে থেকে সবার মাধ্যমে ঘোষণা দিয়ে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করেছে পরিবহন সংস্থাগুলো, কিন্তু এবার কোনো ঘোষণা না দিয়ে অনেকটা গোপনভাবে 10 সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি শুরু করে দেয় তারা। এমনকি বড় বড় কয়েকটি পরিবহন সংস্থা 9 সেপ্টেম্বর থেকেই টিকিট বিক্রি শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। ফলে বাড়ি যাওয়ার কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। 23 তারিখে যাবো, বাড়িতে যাবো, কিন্তু এখন বলতেছে টিকিট নাই। এখানে লাগানো আছে 22-23 তারিখ সিট নাই। এখন আসলে আমাদের প্রশ্ন হলো এই সিটগুলো কোথায় গেছে। চট্টগ্রাম থেকে দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের অন্তত 64টি রুটের গাড়ি চলাচল করে। যাত্রীদের অভিযোগ এবার 22 এবং 23 সেপ্টেম্বরের কোনো টিকিটই মিলছে না। অবশ্য তার একটা খোলা যুক্তি দিয়েছেন টিকিট বিক্রেতারা। 22 এবং 23 তারিখের টিকিটের চাপটাই বেশি, এই জন্য কালকে যারা আইছিল লাইন দিয়ে তারা টিকিট নিয়ে গেছে। টিকিট নাই, এখন প্রায় টিকিট শেষ হয়ে গেছে। এদিকে অন্যান্য দিনে যাত্রার টিকিট পাওয়া গেলেও তার দাম রাখা হচ্ছে অনেক বেশি। তবে এই অভিযোগ মানতে নারাজ পরিবহন কর্তৃপক্ষ। সরকারের যে কিলোমিটার যে ভাড়া সে ভাড়া নেওয়া হচ্ছে, আর কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। অবশ্য পরিবহন মালিক সমিতির শীর্ষ নেতার দাবি, অগ্রিম টিকিট না পেলেও ঈদে চলাচলকারী যাত্রীদের তেমন কোনো সমস্যা হবে না। আগাম দেয়া হলেও গাড়ির পর্যাপ্ত আছে, রাস্তাঘাটও ইতিমধ্যে শুকনো আছে, রাস্তা গাড়ি চলাচল অব্যাহত রাখা যাবে। আমি আশা করছি যত যাত্রী আসুক আমরা ইনশাল্লাহ তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছাতে পারব। আর কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ আশপাশের জেলাগুলোর বাস যাত্রার কোনো অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে না। নগরীর কদমতলী, পাহাড়তলী, একেখান কাউন্টার থেকে যাত্রার আগেই টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসের সময় আরও থাকছে। ভারতের মধ্যপ্রদেশের রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত 89, ধ্বংসস্তূপে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশ এখন বিশ্ব সভায় মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে বঙ্গবন্ধুর 95তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশ ও দেশের মানুষের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করছে। কোমলমতি এই শিশুরা বঙ্গবন্ধুকে নিয়ে রচনা লিখেছে, ছবি এঁকেছে বাংলাদেশের। গত 4 বছর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তাদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশু কিশোরদের হাতেই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। তাই শিশুদের গড়ে তুলতে হবে যোগ্য নাগরিক হিসেবে। বাংলাদেশকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশের প্রতিটি শিশু শিক্ষায় দীক্ষায় উন্নত হবে, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে। যেমন ডিজিটাল বাংলাদেশ, এখন সেটা বাস্তব। আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছি, কম্পিউটার শিক্ষা আজকে সার্বজনীন করে দিয়েছি। কাজে বাংলাদেশ এখন সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। বিশ্বসভায় বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের আজকের যারা শিশু আগামী দিনে তারা যেন একটা সুন্দর উন্নত শান্তিপূর্ণ জীবন পায়, সেটাই হচ্ছে আমাদের কামনা। শেখ হাসিনা বলেন, জাতির জনকের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দুস্থ মানবতার সেবায় কাজ করে যাবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। ট্রাস্টের মাধ্যমে অনেক দরিদ্র ছেলে মেয়েকে আমরা লেখাপড়ার জন্য সহযোগিতা করি, বৃত্তি দেই। আমাদের আওয়ামী লীগ করে এরকম বহু নেতারা আছেন, বয়োবৃদ্ধ হয়ে গেছেন বা রোগে ধুকে চিকিৎসা পান না। আমাদের উপর বারবার আঘাত এসেছে। যেমন 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা হয়েছিল। সে সময় আমাদের দলের অনেক নেতাকর্মী যারা গ্রেনেড হামলায় আহত হয়ে আছেন, এখনও পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা এদের সকলকে এই ট্রাস্টের মাধ্যমে আমাদের সাধ্যমতো সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ এর মহাসচিব কমলেশ শর্মা। শনিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথের মহাসচিব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, এবছরের নভেম্বরে মাল্টায় আসন্ন কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান সংস্থাটির মহাসচিব। এ সময় জলবায়ু পরিবর্তন ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশংসা করেন কমনওয়েলথ মহাসচিব। আসন্ন এ সম্মেলনে জলবায়ু বিষয়ে একটি বিশেষ অধিবেশন হবে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন কমলেশ শর্মা। এবার সম্মেলনটির উদ্বোধন করবেন সংগঠনের প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা। গতরাত 10:15টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক হয়। বিএনপি চেয়ারপারসন দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন কমনওয়েলথ মহাসচিবের কাছে। কমনওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের সম্মেলনকে সামনে রেখে শুক্রবার বাংলাদেশে আসেন কমনওয়েলথ মহাসচিব। সাক্ষাতের সময় বেগম জিয়ার সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ। দর্শক, নিউ ইয়র্ক স্টুডিওতে ধারণকৃত আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলাদেশ থাকছে সংবাদের পরের অংশে দেখার আমন্ত্রণ। এ পর্যায়ে আমরা দেখে নেব নিউ ইয়র্ক স্টুডিওতে ধারণকৃত আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলাদেশ। আজকের বিষয় যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা। দর্শক, প্রবাসে বাংলাদেশ অনুষ্ঠানে সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কেসলু। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রবাসে মূলধারা বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী, লিডিং আইটি কোম্পানি ইউটিসি অ্যাসোসিয়েটস এর সিইও এবং প্যান এশিয়ান চেম্বার অব কমার্সের ভাইস চেয়ার আজিজ আহমেদ। আজিজ আহমেদ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফর। জনাব আজিজ আহমেদ, আমরা আলোচনার শুরুতে জেনে নিতে চাই একটু ইউটিসি অ্যাসোসিয়েট সম্পর্কে। ইউটিসি অ্যাসোসিয়েটস ইজ এ লিডিং আইটি কোম্পানি। আমরা এখানে টেকনোলজি সার্ভিসেস, সিস্টেম ইন্টিগ্রেশন
এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রোভাইড করি ফর অলমোস্ট ওভার 15 ইয়ার্স। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ স্লোগানে এগুচ্ছে এবং এই মুহূর্তে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জাতিসংঘ সফরে এসেছেন। এর আগেও আমরা জানি যে প্যান এশিয়ান চেম্বার অফ কমার্স একটি সেমিনার করেছিল, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। তো সেদিক থেকে এবারের সফরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? It was our privilege to honor honorable prime minister আমাদের অ্যাসোসিয়েশন থেকে। That's a 15,000 members, one of the largest business association in the USA. So আমরা সেটা এবারও আশা করি আমরা বসবো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের। আমরা ইনভাইট করি বিজনেস লিডার্স, কর্পোরেট লিডার্স, সিভিক লিডার্স, পলিটিক্যাল লিডার্স। ওনারা আসেন, মত বিনিময় হয় এবং আমরা বাংলাদেশের যে ইম্পর্টেন্স অফ the country, the business growth, market potential, এগুলো নিয়ে ডিসকাস করি এবং সেটা যে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে সেটা এদের গ্লোবাল ফুটপ্রিন্টে, গ্লোবাল স্টেজে কিভাবে বাংলাদেশ যে ইকোনমিক্যালি যেভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারে যারা ইনভেস্ট করতে চায়, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। বাংলাদেশের এই উন্নয়নকে আপনি কোন পর্যায়ে দেখছেন? We see the overall growth, যে মার্কেট পটেনশিয়াল যেটা আছে এবং সেটা দুইটা, একটা হলো কোয়ান্টিফাইং অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিফাইং। যে মার্কেট পটেনশিয়ালটা যেটা বিজনেস লিডার, কর্পোরেট লিডাররা দেখতেছে এবং সেটা খুবই খুবই হোপফুল যারা পটেনশিয়াল ইনভেস্টর ওখানে করবে। তো ওনারা এই যে গত বছরও অনেক বিজনেস লিডার্স বাংলাদেশে, কর্পোরেট লিডাররা বাংলাদেশে গেছেন এবং ওনারা বিভিন্নভাবে ওনারা কনসিডার করতেছেন ইনভেস্ট করার জন্য। এবারের এই সফরে যে ডেলিগেশন আসবে তাদের সঙ্গে আপনাদের বসার বিষয়টি বা তাদের সঙ্গে আলোচনার জায়গাটি বা আপনাদের চাওয়া পাওয়ার বিষয়টি আপনারা কিভাবে তুলে ধরবেন? যেহেতু আমরা প্যান এশিয়ান মার্কেট বেসডটা আমরা ফলো করি, সো আমাদের সাথে মিটিং হয় প্রেসিডেন্ট অফ or the business leaders from India, business leaders from Vietnam, Thailand, Cambodia, পাকিস্তান। আমরা আশা করি এবারও সেটা খুব কম সময়, লিডিং সময় থাকে, তার মধ্যেও আমরা সেটা কোঅর্ডিনেট করার চেষ্টা করি। প্যাসিফিক রাষ্ট্রগুলোর সঙ্গে আজকে বাংলাদেশের যে প্রতিযোগিতামূলক অবস্থান, সেই প্রতিযোগিতায় আপনি বাংলাদেশকে আগামী দিনে কোথায় দেখছেন? বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়াল যে ইমপ্রুভমেন্টটা হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন গ্যাস, ইলেকট্রিসিটি, as well as technology, industrial সেক্টরে, রোডস, হাইওয়ে, যেসব ম্যাক্রো অ্যাডভান্সমেন্টটা হচ্ছে ক্রমান্বয়ে সেটা আরো বাড়তে হবে। যে জন্য আমাদের যে ইনভেস্টমেন্টটা, ফরেন ডিরেক্ট যে ইনভেস্টমেন্ট যেটা খুবই দরকার বাংলাদেশের, এবং আপনারা দেখুন সিঙ্গাপুরে, এবার আয়ারল্যান্ডে, এদের মেজর % of the GDP FDI, foreign direct investment। তো আমরা তো একদম ওভারনাইট ওদের সেই অ্যাচিভমেন্ট সেটা করতে পারবো না। গ্রাজুয়ালি যাতে আমাদের FDI সেই অ্যাট্রাক্ট করতে পারি ফরেন ইনভেস্টরদের, সেই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, সেটার জন্য ইনফ্রাস্ট্রাকচার যে ইনভেস্টমেন্ট দরকার। ডিজিটাল বাংলাদেশ যে ইনিশিয়েটিভ, এটাকে এটা এই যে গ্রেট ইনিশিয়েটিভ, এটাকে বিভিন্ন সেক্টরে ইমপ্লিমেন্ট করা, নন আইসিটি সেক্টরে সেই আইটি ইনজেক্ট করা। সো ইটস অল ইন্টারকানেক্টেড। ওয়ার্ল্ড ইকোনমির সাথেও যদি কম্পেয়ার করি, ইভেন প্যান এশিয়ার কান্ট্রিজগুলি কম্পেয়ার করি, সেটা আমাদের ধরে রাখতে হবে যে আমাদের ইমপ্রুভমেন্টটা, ইন্ডাস্ট্রিয়াল
এবং ইকোনমিক যে ডেভেলপমেন্টটা হচ্ছে। যুক্তরাষ্ট্র সরকারের স্টেট ডিপার্টমেন্ট এবং কমার্স ডিপার্টমেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্যান এশিয়ান চেম্বার অফ কমার্সের প্রতিনিধি হিসাবে আপনারা তাদের সঙ্গে সবসময় একসাথে কাজ করছেন। সেদিক থেকে বাংলাদেশে প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সরকারের যেই একটি যোগাযোগ বা সম্পর্ক, সেই সম্পর্কটি কেমন হওয়া দরকার আপনার মনে হয়? আমি নিজেও ডেলিগেট ছিলাম ওয়েন্ডি শারম্যানের সাথে about 2 years back. সেটা বাংলাদেশ ইউএস গভর্নমেন্ট খুব গুরুত্ব দিচ্ছেন সে বিজনেস টু বিজনেস একটা কমিউনিকেশন সেট আপ করা এবং বিজনেস টু অ্যান্ড পিপল টু পিপল যে কমিউনিকেশনটা, সেটার whether it's technological advancement, educational advancement এবং যে বিজনেস রিলেশনশিপটা ডেভেলপ করা, সবকিছু এগুলো নিয়ে আলাপ হচ্ছে এবং এগুলো নিয়ে কাজ হচ্ছে। আমার ইন্টারেস্ট আছে, দ্যাটস মাই মাদারল্যান্ড বাংলাদেশ, এবং ইউএস সিটিজেন, সো আই হ্যাভ ইন্টারেস্ট ফর বোথ কান্ট্রিজ, এবং সেটা কিভাবে মিউচুয়ালি রিওয়ার্ডিং অ্যারেঞ্জমেন্টের দুইটা দেশের হেলদি রিলেশনশিপ বজায় রেখে ইকোনমিক্যাল অ্যাডভান্সমেন্ট, টেকনোলজি ট্রান্সফার ইত্যাদি হয়, সে ব্যাপারে আমরা কন্ট্রিবিউট করি ফ্রম চেম্বার থেকে। আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেই দিক থেকে এই সফরে আপনি কি আশা করছেন যে আপনারা কি ফল পেতে পারেন, কিংবা আপনারা কোন বিষয়গুলো তার নজরে আনবেন? আমি যেটা দেখি, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এটার জন্য যে সাস্টেনেবল লং লাস্টিং যে রিলেশনশিপ আর লং লাস্টিং একটা অ্যারেঞ্জমেন্ট, again it's not there's no magic pill, সেটা আস্তে আস্তে গভর্নমেন্ট ইজ ভেরি অ্যাক্টিভ। আমি দেখতেছি, I met with chairman of board of investment এবং number of other business leaders. সেই লং লাস্টিং রিলেশনশিপ অ্যাটমসফিয়ারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেমন ডাবল ট্যাক্সেশন, আনরেস্ট্রিক্টেড ডিভিডেন্ড, সেটাকে রিপ্যাট্রিয়েট করা এবং এনকারেজ করা বিজনেস ফরেন ইনভেস্টরদেরকে, সেটার মধ্যে রুম আছে। উই নিড টু ইমপ্রুভ অ্যান্ড অ্যাড্রেস দোজ ইস্যুস। এগুলি অ্যাড্রেস করা, আমি সেগুলো আশা করি আমরা অ্যাড্রেস করব। আপনার প্রত্যাশা পূরণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং এটা সম্ভব করা, এটা এমন কোনো কঠিন বিষয় নয়। এনিওয়ে, আমরা আপনার সঙ্গে আবারও অন্য কোনো বিষয়ে আলাপ হবে। আমাদের সময় স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, সময় টিভিকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ দেখছিলেন নিউ ইয়র্ক স্টুডিওতে ধারণকৃত আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলাদেশ। শনিবার ও রাজধানীর বিভিন্ন এলাকায় টিউশন ফির ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া ছাত্র ধর্মঘট আগামী সোমবার পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজধানীর কলাবাগান থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডি 27 নম্বরে এসে জড়ো হয়। সেখানে মানববন্ধন করা হয়। ধানমন্ডি এলাকার সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন। বলা হচ্ছে যে ভার্সিটি কর্তৃপক্ষ দিবে, কিন্তু ভার্সিটি কর্তৃপক্ষ যখন তাদের দাবি পারবে না তারা পূরণ করতে, তখন তারা আমাদের টিউশন ফিটা বাড়িয়ে দিবে। শিক্ষার সাথে কোনো রাজনীতি, কোনো ভেট চলবে না। মন্ত্রীরা, এমপিরা বিনা শুল্কে গাড়ি আনছেন, সেদিকে উনি তাকান না। যেখানে সরকারি ইউনিভার্সিটিতে আপনি সিট বাড়াতে পারছেন না, আবার সেদিকে আপনি বেসরকারি খাতটাকে ধ্বংস করে দিচ্ছেন। একই দাবিতে শুক্রবারে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ সমাবেশ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এছাড়া রাজধানীর বনানী এলাকায় মিছিল সমাবেশ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের এক দাবি, এক আন্দোলন, ব্যাট
উঠাতেই হবে। ব্যাট যদি না উঠান আমরা তীব্র থেকে তীব্র আন্দোলনে যেতে বাধ্য হব। এদিকে দুপুরে বনানীতে নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল কাকলি মোড়ে কামাল আতাতুর্ক সড়কে অবস্থান নেয়। এই সময় বনানী থানার ওসির নেতৃত্বে বিক্ষোভকারীদের পরিচয়পত্র যাচাই করা হয়। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন আন্দোলন বানচাল করতে পুলিশ অপপ্রচারে নেমেছে। আমাদের ন্যায্য দাবিকে তারা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। আমাদের এখানে সাধারণ স্টুডেন্ট ব্যতীত বাইরের কোনো স্টুডেন্ট নাই। এখানে হয়তো কোনো নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য ছাত্রদের সাথে মিশে হয়তো দেখা যাচ্ছে ছাত্রদেরকেই ভিক্টিমাইজ করতে পারে। এই কারণে আমরা নাম জিজ্ঞাসা করে তাদের আইডেন্টিফিকেশন নিয়ে নিশ্চিত হচ্ছি যে তারা ইউনিভার্সিটির ছাত্র। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার 14 বছর পূর্তিতে নিউ ইয়র্কের 9/11 মেমোরিয়ালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সহ নিউ ইয়র্কের গভর্নর, মেয়র সহ সর্বস্তরের মানুষ নিহতদের স্মরণ করেন। নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিও নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলন ও সমাবেশের আয়োজন করে জ্যাকসন হাইটসে। আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের নেতৃত্বে পরিচালিত ওই হামলায় 7 বাংলাদেশি সহ অন্তত 3000 মানুষ প্রাণ হারান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে শান্তি আর মানবতার জয় হলো। বিশ্বের সর্বোচ্চ স্থাপনা টুইন টাওয়ারের ধ্বংসস্তূপে ধীরে ধীরে আবারও মাথা উঁচু করে দাঁড়িয়েছে সভ্যতা। 9/11 মেমোরিয়াল ঘেঁষে নিহতদের শোকের শক্তিতে গড়া হয়েছে ফ্রিডম টাওয়ার। বর্বরোচিত সেই হামলা 9/11 নিহতদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিও। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজাতে ও খাবার বাড়ির রেস্টুরেন্টের সামনে নিহতদের স্মরণে পৃথক পৃথক প্রদীপ প্রজ্বলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম, বিশ্বের সুপার হিউম্যান খ্যাত ডক্টর ম্যাকিউরি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মঞ্জুর চৌধুরী প্রমুখ। যে কোনো উগ্রবাদ ও সন্ত্রাসী মানবতার উপর আঘাত বলে উল্লেখ করেন কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম। আসুন আমরা সকলে মিলে যেন একসাথে থাকতে পারি সে প্রার্থনা করি। হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান সবাই মিলেমিশে থাকবো। জ্যাকসন হাইটস যেন একটি উদাহরণ হয়ে ওঠে। 9/11 সন্ত্রাসী হামলা বাংলাদেশিদের দৈনন্দিন জীবনেও মারাত্মক প্রভাব ফেলেছে বলে উপলব্ধি করছেন প্রবাসীরা। আমার অনেক বন্ধু আছে যারা এখানে জবের ক্ষেত্রে গেছে, যে দেখা যায় যে তাদের মুসলমান হওয়ার কারণে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য একটা লম্বা সময় তাদেরকে ওয়েট করতে হয়। টোটাল সমাজ ব্যবস্থাই আমার কাছে মনে হয়েছে যে পরিবর্তন হয়েছে। প্রতিটি জায়গায় যখন প্রতিটি কাজ করতে হয়, এখন আপনারা জানেন, দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন লেয়ারের যে সিকিউরিটি নিতে হয়। তবে শিক্ষাঙ্গনে এর প্রভাব তেমন নেই বলছে বাংলাদেশের শিক্ষার্থীরা। স্কুলে বেসিক্যালি আমার ফ্রেন্ডরা থাকে, তারা আমার স্কার্ফ হেজাব পরাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে। তারা আমাকে বলে যে আমি কিভাবে হেজাব পরি, ইভেন দ্য টিচারও জানতে চায় যে আমি কিভাবে হেজাব পরি। একই দিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সহ বেশ কয়েকটি স্থানে শোক ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয় 2001 সালে দেশটির বাণিজ্যিক ভবন টুইন টাওয়ার ও অন্যান্য স্থাপনায় সন্ত্রাসী হামলার 14 বছর পূর্তি অনুষ্ঠান। সময় সংবাদ, নিউ ইয়র্ক। সোনালী আঁশের গৌরব ফিরিয়ে আনতে সরকার কাজ করছে উল্লেখ করে পাট ও বস্ত্রমন্ত্রী এমাজউদ্দিন প্রামাণিক বলেছেন, বিশ্ববাজারে পাটজাত পণ্য রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটে প্রবাসী ব্যবসায়ী সহ কমিউনিটির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। কনসুলার শামীম আহসান সহ কনসুলেটের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া প্রবাসীদের দেশে বেশি বেশি বিনিয়োগ করার জন্য আহ্বান জানান পাট ও বস্ত্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন চলচ্চিত্র আর্কাইভ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বক্তারা। নিউ ইয়র্কে খাবার বাড়ি চাইনিজ রেস্তোরাঁয় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর এ.কে. আব্দুল মোমেন। চলচ্চিত্র পরিচালক কবির আনোয়ার, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মঞ্জুর আহমদ ও নীনা ওয়াহেদ, নাট্যশিল্পী রেখা আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন উদ্বোধনী অনুষ্ঠানে। পরে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শিত হয়। সুচিত্রা সেন মেমোরিয়াল USA ইনক আয়োজন করে এই চলচ্চিত্র উৎসব। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন আরব আমিরাত আমজান বিএনপি নেতৃবৃন্দ। সংযুক্ত আরব আমিরাত আজমান বিএনপির উদ্যোগে স্থানীয় একটি হোটেলে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার ৮ম কারামুক্তি দিবসের আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান। আজমান বিএনপির সভাপতি সাহানুর শাহিনের সভাপতিত্বে ও সাইদ ভুইয়ার সঞ্চালনায়
এতে প্রধান অতিথি ছিলেন ইউএস বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। প্রধান বক্তা ছিলেন আজমান বিএনপির মহাসচিব মোহাম্মদ সোলাইমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আমিরুল ইসলাম এনাম, আব্দুস সাত্তার, এএসকে বাবলু, হাজী দিদারুল আলম, আজিজুল ইসলাম রিন্টু, বিপ্লব মীর সহ বিএনপির শাখা কমিটির নেতৃবৃন্দ। ভারতের মধ্যপ্রদেশে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত 89 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। শনিবার সকালে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার বেল্ট ওয়াদ শহরে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অনেকেই। বিস্ফোরণে একতলা ভবনটির ছাদ সম্পূর্ণ ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আবাসিক এলাকায় অবস্থিত ওই রেস্টুরেন্টটিতে অবৈধভাবে আতশবাজি মজুত করে রাখা হয়েছিল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন এবং নিহত প্রত্যেকের পরিবারকে 2 লাখ রুপি ও আহতদের 50,000 রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন। সিরিয়া সহ বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদের রাখা হয়েছে গ্রিসের লেসবস দ্বীপে। সেখানে প্রাকৃতিক অবস্থা খারাপ থাকায় ছোট ছোট স্টিমারে করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে গ্রিসের রাজধানী এথেন্সে। লেসবস দ্বীপ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শোয়েব কবির। গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রায় 461 কিলোমিটার দূরে লেসবস দ্বীপের কারাতেপে এই এলাকায় তুরস্ক থেকে আসা হাজার হাজার সিরিয়ান শরণার্থীদের ক্যাম্প করা হয়েছে। এখানে শুধুমাত্র সিরিয়ান শরণার্থীদের রাখা হচ্ছে। আজকে সকাল থেকে প্রায় শতাধিক সিরিয়ান নাগরিক এখানে তারা রেজিস্ট্রেশন করেছেন এবং তাদেরকে পুলিশ যেটি জানিয়েছে শেষ পর্যন্ত তাদেরকে রেজিস্ট্রেশন করার পরে বাই স্টিমার করে তাদেরকে এথেন্সে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং এখানকার প্রাকৃতিক আবহাওয়া খুব খারাপ। কিছুক্ষণ আগেও এখানে ধুলোঝড় হয়েছে এবং বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় ঠান্ডা নেমে আসতে পারে। এবং অন্যান্য দেশের নাগরিক যারা আছে আফগানিস্তান, পাকিস্তান, লিবিয়া সহ তাদেরকে রাখা হচ্ছে মরিও নামে আরেকটা ক্যাম্প, যেটি এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। এবং এইসব শরণার্থী যারা আছেন তারা মলিবোজ নামে একটি এলাকা, যেটি এই ক্যাম্প থেকে প্রায় 60 কিলোমিটার দূরে সাগরবর্তী একটি এলাকা আছে, সেখান থেকে তাদেরকে আনা হচ্ছে। এবং এইসব শরণার্থীরা যখন ছোট ছোট নৌকা করে সাগর পাড়ে আসতেছে, তখনই এখানকার যারা ভলান্টিয়ার টিম আছে তারা তাদেরকে যথাসম্ভব তারা খাবার এবং জামা কাপড় দিয়ে তারা সহযোগিতা করতেছে। গ্রিসের লেসবস দ্বীপের কারাতেপে এলাকা থেকে শোয়েব কবির, সময় সংবাদ। গৃহকর্মী নির্যাতনের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বাইরে থাকবেন পেসার শাহাদাত হোসেন। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাশাপাশি বিসিবি থেকে কোনো ধরনের সহায়তাও শাহাদাত পাবেন না বলেও জানান তিনি। এছাড়া বিপিএল এর তৃতীয় আসর 7টি দল নিয়ে হবে বলেও ইঙ্গিত দেন পাপন। এটা সম্পূর্ণ আইনের বিষয় এবং এই কাজ যদি সে করে থাকে এটা অত্যন্ত জঘন্য কাজ। এখানে কেউ ছাড় দিবে না, বিসিবি তো প্রশ্নই ওঠে না। কাজে যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হচ্ছে, তদন্ত হচ্ছে বা কোনো কিছু না বেরোচ্ছে, আমরা বিসিবি ওর সাথে অ্যাটাচমেন্টটা রাখতে চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত একটা ফাইনাল ডিসিশন না হচ্ছে ক্রিকেট থেকে সে আলাদাই থাকে। দল তো মোটামুটি ফাইনাল, 5টা আগেই ছিল, আরেকটা হয়ে গেছে। আরেকটা দল এখন এসছে যারা নাকি এখন খুলনা চাচ্ছে, ওটাও মোটামুটি ফাইনাল। খালি ওরা আমাদের ডিসিশনের জন্য বসে আছে। বরিশাল ওরা এখন সিলেক্টটা দিচ্ছে। সো মিনিমাম 6টা, ম্যাক্সিমাম 7টা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সব ইভেন্টে তারকারা মিলিত হয়েছিলেন একসঙ্গে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পুনর্মিলনীতে সাকিব, মুশফিক, মামুনুল, আসিফরা যেন এক পরিবারের সদস্য। প্রিয় ক্যাম্পাসে এসে সবাই যেন হারিয়ে গেলেন শৈশবে, মেতে উঠলেন বাঁধনহারা উল্লাসে। সেই সঙ্গে সবার প্রত্যাশা এভাবেই দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখুক বিকেএসপি। রিপোর্ট শান্ত বিশ্বাসের। একসঙ্গে দেশের ক্রীড়াঙ্গনের সব ইভেন্টের তারকারা, বাঁধনহারা উল্লাস, প্রিয় ক্যাম্পাসের পুরনো বন্ধু, ক্লাসমেট, শিক্ষক সবাই যেন একটি পরিবার। 1986 সালে প্রতিষ্ঠা করা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র তারা, আর দীর্ঘদিন পর পুনর্মিলনীতে তারা যেন হারিয়ে গেলেন শৈশবে। ক্রিকেট, ফুটবল সহ দেশের ক্রীড়ার পরিচিত মুখ, অপরিচিত মুখ, সবাই সবার পরিচিত। ছবি তোলা, খুনসুটি করা, কুশল বিনিময় কি ছিল না। স্মৃতির পাতা উল্টে মনে করলেন বিকেএসপিতে কাটানো সময়গুলো। বৃষ্টি পড়তেছিল, আমরা ছাদে ফুটবল খেলতেছিলাম, স্যারে ব্যাট নিয়ে আসছিল মারার জন্য। স্যারে বলছেন ব্যাটের বাড়ি মাইরেন না, শাস্তি দেন। শাস্তি আমার মনে পড়ে যে আমি একটা না 18টা থাপড় খেয়েছিলাম, ওসমান গনি স্যার আমাকে মারছিল। এই প্রতিষ্ঠানে শিক্ষা নেওয়া সবাই যে ক্রীড়াবিদ হয়েছেন তা নয়, অনেকে অন্য পেশায়ও আজ প্রতিষ্ঠিত। আবার পুরনো সেই শিক্ষক মিশে গেলেন
ছিলেন বন্ধুর মতো। এই যেন নবীন প্রবীণের মিলন মেলা। আমার ব্যাচের যারা ছিল ডিফারেন্ট গেমসে সবার সঙ্গে দেখা হয়, টিচারদের সঙ্গে দেখা হয়। আমাদের শৈশবটা কাটছে বিকেএসপিতে, অনেক স্মৃতি আছে বিকেএসপিকে নিয়ে। বিকেএসপি থেকে ন্যাশনাল টিমে কোনো না কোনো প্লেয়ার কোনো না কোনো ভাবে আছেই আছে। বিকেএসপি নিয়ে তো আসলে অসাধারণ জায়গা, সবাই ঠিক আছে। সাকিব, নাসির, মামুনুলদের এদেশে ক্রীড়াঙ্গন পেয়েছে বিকেএসপি থেকে। নিয়মিত চলছে এর ধারাবাহিকতা। তাহলে রহস্য কি দেশের ক্রীড়া শিক্ষার এই প্রতিষ্ঠানটির? এখানের যে আমরা কর্মকর্তা কর্মচারী যারা আছে এরা সবাই অত্যন্ত পরিশ্রম করে সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করে। সাভারে বিকেএসপির মূল ক্যাম্পাস হলেও সারা দেশে এর 6টি শাখা রয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র খেলোয়াড় তৈরি করছে না, তৈরি করছে এই খেলোয়াড়দের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন। এভাবে বিকেএসপির পূর্ণমিলনীতে ফুটবলার থেকে শুরু করে বিভিন্ন পেশার এখানকার ছাত্ররা মিলিত হয়ে নিজেদের মধ্যে যে অনুভূতি ভাগাভাগি করে নিচ্ছেন, তাতে করে দেশের ক্রীড়াঙ্গন আরও এক ধাপ এগিয়ে যাবে এমন আশা করছেন এখানে আসা ক্রীড়ামোদীরা। সাভার বিকেএসপি থেকে শান্ত বিশ্বাস, সময় সংবাদ। প্রবাসের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মক্কায় মসজিদে ক্রেন ছিঁড়ে 107 জন নিহতের ঘটনায় তীব্র সমালোচনার মুখে সৌদি সরকার। তদন্ত শুরু, আহত 40 বাংলাদেশির সবাই শঙ্কামুক্ত, নিখোঁজ নেই কেউ, জানালেন রাষ্ট্রদূত। ঈদে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে প্রস্তুত রেল কর্তৃপক্ষ। বহরে যোগ হচ্ছে অতিরিক্ত ইঞ্জিন ও বগি, বাসের আগাম টিকিট বিক্রি নিয়ে নৈরাজ্য। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করে বিশ্ব সভায় মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গণভবনে শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করে প্রধানমন্ত্রী। এবং বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আবারও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।